আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানে হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলায় মামলা, আসামি ৩,৫০০। মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয় রিজভী। শ্রীপুরে চিহ্নিত সন্ত্রাসীর ফাঁকা গুলি, রাতভর আতঙ্ক, বাড়ি ঘেরাও। বিয়ের অনুষ্ঠানে মদ পানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩। বিধি লঙ্ঘনের অভিযোগ, ক্লাসরুমে গিয়ে ভোট চান শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। লক্ষ্মীপুরে খালে উল্টে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ২। বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস। ফ্ল্যাটে থেকে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার। গাজীপুরে বাস চাপায় ডিবির ওসি, নিহত, গুরুতর আহত স্ত্রী। ২০৫০ সালের ইনফ্লুয়েন্সারদের চেহারা হবে ভয়াবহ, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য। সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ। ইসরায়েলি আগ্রাসনে দেশের সমর্থনের প্রতিবাদ, আটক ২ সাবেক মার্কিন কর্মকর্তা। এবং কারাগারে গুরুতর অসুস্থ অং সান সু চি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত নতুন পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টায় গুলশানের চেয়ারপারসন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খুরশি মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩,০০০ থেকে ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি বলেন, গতকালকের ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া আমাদের ২টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩,০০০ থেকে ৩,৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্য চলছে, তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিল, আবারও সেরকম কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে তা খুঁজে বের করতে হবে। গাজীপুরের শ্রীপুরে এক চিহ্নিত সন্ত্রাসী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে বিক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা ওই সন্ত্রাসীর বাড়ি ঘেরাও করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিক্ষুব্ধ জনতা চিহ্নিত ওই সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে মিছিল করে। শুক্রবার রাত 10:30টার দিকে উপজেলার বর্মি ইউনিয়নের বড়ামা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। রাতভর চলে উত্তেজনা। অভিযুক্ত সন্ত্রাসী মোহাম্মদ জহিদুল ইসলাম লিটন বর্মি ইউনিয়নের বড়ামা গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। উল্লেখ্য, ২০২৩ সালের ৯ জুলাই এই লিটন আগ্নেয়াস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ইসলাম উদ্দিন জানান, সন্ত্রাসী লিটন মাঝে মধ্যে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। শুক্রবার রাতে তিনি হঠাৎ বড়ামা চৌরাস্তায় এসে পরপর ৪ রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। এরপর উত্তেজিত ব্যবসায়ী ও স্থানীয় জনতা সন্ত্রাসীর বাড়ি ঘেরাও করে।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মদ পানে একই এলাকার 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 3 জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত একে একে 4 জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু ব্যাপারী ইব্রাহিম মুন্সি, রহমত উল্লাহ ব্যাপারী ও মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুর পাড় এলাকার হোসেন ডাক্তার। স্থানীয়রা জানান, কাঠাদিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে মদ পানের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মদ পানে অসুস্থ হয়ে পড়লে তাদের নেওয়া হয় হাসপাতালে। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা বিকেল পর্যন্ত 4 জনের মৃত্যু হয়। এরই মধ্যে মৃত 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে গিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে। তার ক্লাসরুমে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের একটি ক্লাসরুমে যান ফরহাদ। এ সময় তার সঙ্গে ছিলেন একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসেন অপু। ক্লাসে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্লাস চলাকালে এসে ভোট চেয়েছেন ফরহাদ। ডাকসুর আচরণবিধির 6 ধারায় বলা আছে, শ্রেণীকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হলে এমন কোনো সভা বা প্রচারণা করা যাবে না যা পাঠদান বা পরীক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারে। এছাড়া শ্রেণীকক্ষ ও করিডোরে মিছিলও নিষিদ্ধ। তবে ক্লাসরুমে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো ধরনের প্রচারণা চালাননি বলে দাবি করেছেন জিএস প্রার্থী ফরহাদ। তিনি বলেন, সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ক্লাসের ফাঁকে ফাঁকে লম্বা ব্রেক থাকে। শিক্ষার্থীরা তখন আড্ডা দেয়, গল্প করে। ভেবেছিলাম হয়তো ক্লাস চলছে না। নির্বাচনী আচরণ বিধি মেনে আমি সেখানে লিফলেট বিতরণ করিনি, কারো কাছে ভোটও চাইনি। এখন একটি ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রহমতখালী খালে উল্টে পড়েছে। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন। শনিবার সকাল 10:30টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার 2 ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এছাড়া খালে আরও কেউ ডুবে আছেন কিনা তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনতার মধ্যে। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিলেট শহরের লামাবাজার এলাকায় নিজ বাসা থেকে মিলিদে নামের এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছায়ানীর এলাকার একটি বহুতল ভবনের 5ম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিলিদে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তিদের মেয়ে। তিনি মায়ের সঙ্গে লামাবাজারের ওই বাসায় থাকতেন এবং নগরীর কাজীটুলা এলাকার কিডস ক্যাম্পাস স্কুলে শিক্ষকতা করতেন। জয়দেবপুর ঢাকা সড়কে বাস চাপায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জেসমিন। গতকাল শুক্রবার রাত 10টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইন্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাফিজ রাজশাহী মহানগরের মতিহার থানার বাসিন্দা। তিনি রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং নওগাঁ জেলার ডিবি অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান। তিনি জানান, রাতে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়ি রেখে সড়ক পার হয়ে পুলিশ লাইন্সের বিপরীতে একটি দোকানে যান মুস্তাফিজ। কাজ সেরে ফেরার পথে চান্দনায় পথের
সাথে সাথী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়, এতে দুজনেই গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জন্য একটি সতর্কবার্তা নিয়ে এসেছে নতুন এক গবেষণা। গবেষকরা বলছেন, বর্তমান জীবনযাত্রা যদি না বদলানো হয় তাহলে 2050 সালের মধ্যে ইনফ্লুয়েন্সারদের চেহারা হবে ভয়াবহ। Casino.org নামে একটি প্রতিষ্ঠান চিকিৎসা ভিত্তিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করেছে এভা নামের একটি চিত্র, যা দেখে যে কেউ আঁতকে উঠবেন। নিউজ উইক এই মডেলটিতে দেখা যায় এভার দেহের গড়ন এবং মুখের গঠন অসুস্থতার প্রতিচ্ছবি। তার ত্বক ছোপ ছোপ দাগযুক্ত, চুল পাতলা এবং চোখের নিচে কালচে ফোলা দাগ। এই অস্বাস্থ্যকর জীবনের চিত্রটি বিভিন্ন রোগের লক্ষণকে তুলে ধরেছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ হয়েছে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছড়ে গতকাল শুক্রবার নোভি সাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দর্শন অনুষদের সামনে এই ঘটনা ঘটে। হাজারো বিক্ষোভকারী ওই ক্যাম্পাসে সমবেত হয়ে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, আমরা অবরোধ চাই না, আমরা নির্বাচন চাই এবং শিক্ষার্থীদের জরুরি দাবি নির্বাচন ঘোষণা করো। গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত 2 মার্কিন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে, খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনেটের এক শুনানি চলাকালে তাদের আটক করা হয়। শুনানির সময় প্রতিবাদে জানান সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবি এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অ্যানহনি অ্যাগুইলার। দুজনেই ক্ষোভ জানিয়ে বলেন, গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল দায় যুক্তরাষ্ট্রের, কারণ এই হত্যাযজ্ঞের সব ধরনের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। মিয়ানমারের কারাগারে আটক শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সুচির শারীরিক অবস্থা এখন গুরুতর। তার ছেলে কিম অ্যারিস এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, 80 বছরের সুচির হৃদরোগের সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। সময় মতো চিকিৎসা না পেলে তার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি দেশটির সামরিক জান্তা সরকার তার মাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। কিম অ্যারিস বৃহস্পতিবার সামরিক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান, তার মায়ের জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার মতে এই ব্যবস্থায় কারাগারের বাইরে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা আবশ্যক। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।